সাম্যবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র, উদারপন্থী নীতি এই কথাগুলো আমরা প্রায় শুনি, কিন্তু আমরা কি এ মতাদর্শের আসল মানে বা তার প্রকৃত অর্থ সম্পর্কে জানি? আমাদের বিশ্বে এসব মতাদর্শের প্রভাব কি ধরনের ছিল বা এখনো কিভাবে বিরাজমান আছে? তাদের সুবিধা বা অসুবিধা কি, তা জানবো আজকের পর্বে। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পডকাস্টে। মানব সভ্যতার সমাজ ব্যবস্থার পরিবর্তনের সাথে মতাদর্শেরও পরিবর্তন হয়েছে। বিশ্বের বিভিন্ন সমাজ ব্যবস্থায় বিভিন্ন ধরনের মতাদর্শ বিরাজমান ছিল। এসব বিরাজমান মতাদর্শ এতটাই বিস্তৃত এবং এতটাই গভীর যে ছোট পরিসরে এদের সম্বন্ধে আলোচনা করা অত্যন্ত কঠিন ব্যাপার। তাই আজকের পর্বে আমরা কথা বলবো কমিউনিজম বা সাম্যবাদী সমাজ ব্যবস্থা নিয়ে। প্রথমে আমরা জানা দরকার কমিউনিজম এবং কমিউনিস্ট মতাদর্শ জিনিসটা কি। এক লাইনে কমিউনিজম বা সাম্যবাদী সমাজ ব্যবস্থার সংজ্ঞা দিতে গেলে সংজ্ঞাটা অনেকটা এরকম হয়: প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী, প্রত্যেকে তার চাহিদা অনুযায়ী। মানে কি? এটি মানে এমন একটি সমাজ ব্যবস্থা, সাম্যবাদী সমাজ ব্যবস্থাকে বলা হয় যেখানে প্রত্যেক ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী কাজ করবে। যদি ধরেন একজন ব্যক্তি বেশি ফিট, বেশি বহল এবং হেভি ওয়েট তুলতে পারে, তাহলে সে তার সামর্থ্য অনুযায়ী কাজ করবে। অপরপক্ষে যদি কেউ একটু দুর্বল হয় বা দুর্ভাগ্যজনকভাবে প্রতিবন্ধী হয় এবং ব্যাপকভাবে কাজ করতে না পারে, তাহলেও সে তার সামর্থ্য অনুযায়ী কাজ করতে হবে। এবং সমাজের প্রতি উভয়কেই তাদের অবদান রাখতে হবে। এবং এই সমাজ ব্যবস্থায় প্রত্যেক ব্যক্তি তার প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী চাহিদা এবং সুবিধা ভোগ করতে পারবে। এখন আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন, ভাই এটা তো একটা অদ্ভুত ধরনের সমাজ ব্যবস্থা হলো, যেখানে আমি একজন ফিট এবং সুস্থ ব্যক্তি হয় কঠিন পরিশ্রম করতে পারছি এবং বিনিময়ে আমি কেবল কিছু টাকা পাবো যা শুধু আমার চাহিদা পূরণ করবে। তাহলে এটি কিভাবে ঠিক হলো? যদিও এই বিষয়টি একটু অবাক করা বা একটু আশ্চর্যজনক হলেও কমিউনিজম এই বিষয়টিকে সমর্থন করে। কারণ কমিউনিজমের সমাজ ব্যবস্থায় অর্থ বা টাকা বলে কোনো ধরনের কনসেপ্ট ব্যবহার করা হয়নি। কমিউনিজম বা সাম্যবাদী সমাজ ব্যবস্থায় বলা হয় সমাজ হবে অর্থহীন, রাষ্ট্রহীন এবং সেই সমাজ ব্যবস্থায় কোনো দেশ থাকবে না। এবং যেহেতু কোনো দেশ নেই, তাহলে সেই দেশের সীমানাও থাকবে না। এবং এটি হবে একটি শ্রেণীহীন সমাজ, যেখানে ধনী দরিদ্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এমন একটি সমাজ যেখানে উৎপাদনের মাধ্যম যেমন জমি, খামার, শিল্প কারখানা এগুলো সবই পরিচালিত, নিয়ন্ত্রিত হবে সাধারণ জনগণের দ্বারা। এখানে কোনো সরকার, রাষ্ট্র বা এ ধরনের কোনো প্রতিষ্ঠান থাকবে না। সাম্যবাদী সমাজ ব্যবস্থা বা কমিউনিজমের সাথে কয়েকজন ব্যক্তি এবং কয়েকটি দেশের নাম ওতপ্রোতভাবে জড়িত আছে। কার্ল মার্কস, সোভিয়েত ইউনিয়ন বা চীন, এসব দেশের নাম আমাদের মনে আসে যখনই আমরা কমিউনিজম এই শব্দটি শুনি। কিন্তু বাস্তবে আমরা যদি কমিউনিজমের মৌলিক সংজ্ঞা নিয়ে কাজ করতে চাই, আমরা দেখতে পাবো কমিউনিজমের মূল ধারণাগুলো আসলে হাজার হাজার বছরের পুরনো। মানব ইতিহাস জুড়ে এমন অনেক উদাহরণ আছে যেখানে আমরা কমিউনিজমের মূল ধারণাগুলো খুঁজে পাবো। 10,000 বছর আগে চিন্তা করুন, মানুষ কিভাবে বসবাস করত। মানুষ উপজাতিদের মধ্যে মধ্যে শিকারী সংগ্রাহক জীবনযাপনে বসবাস করত। অনেক নৃবিজ্ঞানী বিশ্বাস করেন এই সমাজ ব্যবস্থাই সাম্যবাদের আদিম রূপ। আমরা যখন কোনো উপজাতিদের জঙ্গলে দেখতে যাব, তখন সেখানে দেখব সেখানে কোনো অর্থ বা দেশের কোনো ধারণা নেই, কোনো দেশের কোনো অস্তিত্ব নেই। আদিম সমাজ ব্যবস্থা ঠিক এখানে এরকম ছিল। সেখানে কোনো শ্রেণী বা শ্রেণীবিন্যাস ছিল না, সব মানুষ একসাথে ছিল। ব্যক্তি মালিকানা ছিল না। এটা নয় যে গোত্রের কোনো একজন ব্যক্তি এসে বলতে পারত এই জিনিসটি আমার এবং শুধুই আমার। এখানে সবাই একটি বদ্ধ উপজাতি বা শ্রেণীবদ্ধভাবে বসবাস করত, যেখানে আপনি কিছু খাবার অনুসন্ধান করে বা শিকার করে আনলে সেটা সবাই মিলে ভাগ করে খেতে হতো। আশ্রয়গুলো সবাই ভাগ করে নিত। বেশিরভাগ জিনিসই সবাই শেয়ার করত। সবাই একটি বন্ধ সম্প্রদায়ের মতো বসবাস করত। আপনি যদি এ সম্পর্কে আরও জানতে চান, আমার পরামর্শ থাকবে সেপিয়েন্স নামে বইটি পড়ার। কিন্তু এগুলো সবই পুরনো গল্প। তাহলে আধুনিক সমাজ ব্যবস্থায় সাম্যবাদী এই ধারণা কিভাবে আসলো? আমরা যদি আজকের কথা বলি, তাহলে কার্ল মার্ক্সকে বলা হয় কমিউনিজমের জনক।
কার্ল মার্কস ছিলেন একজন জার্মান দার্শনিক, যিনি কমিউনিস্ট ইস্তেহার প্রকাশ করেছিলেন 1848 সালের দিকে। এই কমিউনিস্ট ইস্তেহারে কি লেখা ছিল এটি বোঝার আগে আমাদের বুঝতে হবে কার্ল মার্কস কোন যুগে বসবাস করছিলেন, তার চারপাশের পরিস্থিতি কি ছিল। কার্ল মার্কস এমন এক যুগে বড় হয়েছেন যখন শিল্প বিপ্লব শুরু হয়েছিল। শিল্প বিপ্লব বড় মেশিন এবং কারখানা নিয়ে আসে। এই কারখানায় কাজ করা শ্রমিকরা প্রায়শই খুব খারাপ অবস্থায় কাজ করত। এই কারখানায় মালিকরা প্রায় ধনী ব্যক্তি ছিলেন, যারা শ্রমিকদের শোষণ করতেন, তাদেরকে সর্বনিম্ন আয় প্রদান করে সর্বোচ্চ কাজ আদায় করে নিতেন। এই কারখানাগুলো যে মুনাফা পেত তার বেশিরভাগই এই ধনী ব্যক্তিরা নিয়ে যেত। তাই মূলত কার্ল মার্কসের মতে সে সময় দুটি শ্রেণী ছিল। এক, ধনী কারখানার মালিকদের শ্রেণী, যারা সবচেয়ে বেশি মুনাফা ছিনিয়ে নিত। দ্বিতীয় শ্রেণী হলো শ্রমিকদের শ্রেণী, যারা ঘন্টার পর ঘন্টা কাজ করার বিনিময়ে হয়তো কিছুই পেত না। সমস্যার সমাধান হিসাবে কার্ল মার্কস এমন একটি সমাজের পরিকল্পনা করেছিলেন যেখানে ধনী দরিদ্রের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। একভাবে তিনি একটি ইউটোপিয়া কল্পনা করেছিলেন। ইউটোপিয়া একটি নিখোঁজ সমাজ ব্যবস্থা, যা বাস্তবে একদমই সম্ভব নয়, এবং তিনি এই ইউটোপিয়ার নাম দিয়েছিলেন কমিউনিজম। তার কমিউনিস্ট ইস্তেহারে তিনি কমিউনিজম কিভাবে অর্জন করা যায় এবং তার বিস্তারিত বিবরণ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন যে শ্রমিকরা একসঙ্গে বিদ্যমান রাজতন্ত্রকে উৎখাত করতে পারে। যে কেউ রাজা হোক বা যে কোনো সরকারি থাকুক, এমন একটি সমাজ তৈরি করা হবে যেখানে উৎপাদনের মাধ্যম অর্থাৎ কারখানা বা খামার একক মালিকের নয়, বরং সমগ্র জনগণের হবে। এই কমিউনিস্ট ইস্তেহার অনুযায়ী কমিউনিস্ট সমাজ ধনী গরিব, জাতি বা ধর্মের ভিত্তিতে কোনো শ্রেণী বা বৈষম্য থাকবে না। বিনামূল্যে সকলকে শিক্ষা এবং স্বাস্থ্যসেবা প্রদান করতে হবে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ বলে কোনো প্রকার ধারণা থাকবে না। যদি কেউ ধনী হয় তবে তার অর্থ এই নয় যে তার সমস্ত ভবিষ্যৎ প্রজন্ম ধনী হবে। উত্তরাধিকার সম্পদের কোনো ধারণা বা ব্যক্তিগত মালিকানার কোনো ধারণাই সেই সমাজে ছিল না। কেউ বলতে পারে না এই খামারটি বা এই জমিটি আমার। প্রত্যেকেই সমস্ত জমি এবং সমস্ত কারখানার মালিক হবে। সম্পদের সমান বন্টন হবে। ধনী বা দরিদ্র থাকবে না, সমতা থাকবে। প্রত্যেকেই সবকিছুর মালিক। সুতরাং এই জিনিসগুলো কথাই শুনতে অনেকটা আদর্শবাদী মনে হচ্ছে, কিন্তু দিনের শেষে সবকিছুই ছিল থিওরিটিক্যাল বা তাত্ত্বিক। এই জিনিসগুলোকে তাত্ত্বিক বলার কারণ, দিন শেষে কার্ল মার্কস ছিলেন একজন দার্শনিক। তিনি কমিউনিজমের ব্যবহারিক বাস্তবায়ন দেখাতে পারেননি। বাস্তবত্বে বাস্তবিকভাবে কিভাবে হয়েছিল তা দেখা যায় 1917 সালের রুশ বিপ্লবের পর। রাশিয়ার কমিউনিস্ট শ্রমিকরা একসাথে রাশিয়ান রাজাকে উৎখাত করে, যাকে সে সময় জার বলা হতো, এবং তাদের নেতা লেনিন প্রথমবারের মতো কমিউনিস্ট ধারণাগুলোকে বড় পরিসরে বাস্তবিকভাবে বাস্তবায়ন করেছিলেন। লেনিন তার সময়ের জন্য কিছু বিপ্লবী পদক্ষেপ নিয়েছিলেন। শ্রমিকদের তিনি মানবাধিকার দিয়েছিলেন। কাজের সপ্তাহ তিনি প্রতিদিন 8 ঘন্টা এবং সপ্তাহে 5 দিন পর্যন্ত সীমাবদ্ধ করেছিলেন। এর আগে শ্রমিকরা দিনে 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত কাজ করতেন, কিন্তু লেনিন সর্বপ্রথম দৈনিক 8 ঘন্টা এবং সপ্তাহে 5 দিন কাজ করার সিস্টেম চালু করেন, যা আজ বিশ্বে প্রচলিত বলে বলা যায়। প্রত্যেককে সোমবার থেকে শুক্রবার প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করতে হতো। শিক্ষার সঙ্গে নারীদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয়। কৃষিকাজের জন্য ধনীদের জমি নিয়ে গরিবদের কাছে এবং কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছিল। কারখানাগুলোকে জাতীয়করণ করা হয়েছিল, কিন্তু সেগুলো সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছিল। কিন্তু আপনার মনে আছে কি, কমিউনিস্ট ইস্তেহারে লেখা মূল ধারণা ছিল সরকার বা রাষ্ট্র বা এ ধরনের কোনো প্রতিষ্ঠান থাকবে না। সবকিছু নিয়ন্ত্রণ এবং সবকিছুর মালিকাধীন হবে জনসাধারণের। সুতরাং আপনি বলতে পারেন যে লেনিন কর্তৃক বাস্তবায়িত কমিউনিজম মার্কসের ধারণা থেকে একটু ভিন্ন ছিল। কিন্তু আপনি যদি চিন্তা করেন, সোভিয়েত ইউনিয়নের মতো এত বড় দেশে এত বড় পদক্ষেপ নেওয়া হয়, তবে সেখানে বসবাসকারী প্রত্যেকটি ব্যক্তি এই মতবাদের সাথে সম্মত অবশ্যই হবে না। কিছু লোক বলবে যে সরকার যা করছে আমরা তার সাথে একমত নই, অথবা এটি করার পদ্ধতিতে আমাদের সম্মতি নেই। কিন্তু লেনিন ব্যক্তিগতভাবে বিশ্বাস করতেন তিনি যা করছেন তা একবারে সঠিক সিদ্ধান্ত। সমালোচনা তিনি পছন্দ করতেন না। এ কারণে তিনি বাকি সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেন এবং একদলীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। কল্পনা করুন, এমন একটি রাজ্য যেখানে দলের সমালোচনা করার কোনো অনুমতি নেই।
গোপনে পুলিশ জনগণের উপর গুপ্তচর ভিত্তি করছে। যদি কেউ সরকারের সমালোচনা করে তাকে জেলে ঢোকানো হচ্ছে। কমিউনিজমের বিরোধী বা সন্দেহভাজন যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় জেলে নির্বাসিত বা মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। তখন এই মার্ক্সবাদী ও লেনিনবাদী রাজনৈতিক কাঠামোকে নতুনভাবে নামকরণ করা হয়, যাকে বলা হয় সোভিয়েত কমিউনিজম। আজ অধিকাংশ মানুষই এই কমিউনিজমকে সোভিয়েত কমিউনিজমের সাথে যুক্ত করে, কিন্তু স্পষ্টতই প্রতিটি কমিউনিস্ট এ লেনিনবাদের সাথে একমত ছিলেন না। একজন খুব বিখ্যাত পোলিশ কমিউনিস্ট ছিলেন রোজা লুক্সেমবার্গ, যিনি লেনিনবাদের কঠোর বিরোধী ছিলেন। তিনি বিশ্বাস করতেন মানুষকে বাক স্বাধীনতা দেওয়া উচিত, তাদের স্বাধীনতা দেওয়া উচিত, কিন্তু সেটি সম্পূর্ণ অন্য গল্প। যাই হোক, আমরা আবার ফেরত আসি লেনিনের ব্যাপারে। লেনিন 1924 সালে মারা যান। লেনিনের পর ক্ষমতায় আসেন স্ট্যালিন। স্ট্যালিন কমিউনিস্ট মতাদর্শকে একদম বিকৃতভাবে উপস্থাপন করেন। স্ট্যালিনের কমিউনিস্ট মতাদর্শ মার্ক্সবাদী আদর্শ থেকে অনেক দূরে চলে গিয়েছিল। স্ট্যালিন কারখানার উৎপাদন বাড়ানোর চেষ্টা করছিলেন। তার জন্য তিনি শ্রমিকদের আরও বেশি কাজ করার জন্য জোর দেন। শ্রমিকরা আবার সেই একই অবস্থায় ফেরত চলে যায়। মার্ক্স প্রাথমিকভাবে উল্লেখ করেছিলেন যে ঘটনায়, সেই ঘটনাতে যেখানে তাদের কোনো প্রকার কাজের স্বাধীনতা নেই, তাদেরকে কঠোর পরিশ্রম করানো হচ্ছে। পার্থক্য শুধু এই, সেই সময়ে মালিকরা ছিল ধনী ব্যক্তি, কিন্তু এখন মালিক হচ্ছে সরকার। সোভিয়েত ইউনিয়ন সরকার তাদের শ্রমিকদের এতই খারাপ অবস্থায় রেখেছিল এবং এতই অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ চলে গেছিল শ্রমিকদের, যে দুর্ভিক্ষ এবং ক্ষুধার কারণে তখন লক্ষ লক্ষ শ্রমিক মারা গিয়েছিল। এই কারণে অনেকে স্ট্যালিনের আদর্শকে রাষ্ট্রীয় পুঁজিবাদ বলে অভিহিত করে। এর সাথে কমিউনিজমের কোনো সম্পর্ক নেই বলে অনেকে ঘোষণা দেয়, বরং এটি ছিল পুঁজিবাদের একটি কাঠামো যা রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত ছিল। এরপরে আসেন মাও। তার কমিউনিস্ট মতাদর্শ ছিল অনেক বেশি চরম এবং সব থেকে বেশি হিংস্র। তার একটি খুব বিখ্যাত সংলাপ আছে: সমস্ত রাজনৈতিক শক্তি বন্দুকের ব্যারেল থেকে আসে। কোনোভাবে তিনি সহিংসতার পক্ষে সবসময় কথা বলতেন। তার মতাদর্শকে মাওবাদ বলা হয়। মাওবাদী শব্দটি কেবল এখান থেকে এসেছে, যে নকশাল বা মাওবাদীরা অস্ত্র নিয়ে বিভিন্ন বিপ্লবে অংশগ্রহণ করেন, তারা তার আদর্শে বিশ্বাসী। এটি আশ্চর্য নয় যে তারা হিংস্র হবে। সোভিয়েত ইউনিয়ন দ্বারা অনুপ্রাণিত হয়ে বিশ্বের অনেক দেশ কমিউনিজম বাস্তবায়নের চেষ্টা করেছিল। এসব দেশে কমিউনিজমের নিজস্ব ধারণা বাস্তবায়িত হয়েছিল। কমিউনিজম কিভাবে তাদের অনুযায়ী কাজ করা উচিত এবং কার্যত এটি কিভাবে কাজ করে, এটি বিভিন্ন দেশ তাদের উপর বিভিন্নভাবে পরীক্ষা চালিয়েছিল। সোভিয়েত ইউনিয়ন বা তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে যেসব দেশ বা রাষ্ট্র তাদের সমাজ ব্যবস্থায় সাম্যবাদী বা কমিউনিজম মতাদর্শ প্রতিষ্ঠা করেন, সেসব দেশের মধ্যে একটা জিনিস খুব কমন ছিল: এসব দেশে একনায়কতন্ত্র ছিল। অধিকাংশ সাম্যবাদী দেশ স্বৈরশাসনে রূপান্তরিত হয়। কিন্তু এটি কেন হলো? এর বিষয়ে আমি কথা বলবো যখন কমিউনিজমের ব্যর্থতার কথা বলবো। কিন্তু এই কমিউনিজম প্রতিষ্ঠার জন্য লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। একদিকে স্ট্যালিন এবং মাওর মতো স্বৈরশাসকেরা মানুষকে হত্যা করেছিল কারণ তারা মনে করত সেসব মানুষ সাম্যবাদের বিরুদ্ধে। অন্যদিকে জার্মানিতে হিটলার, ইতালিতে মুসোলিনি, স্পেনে ফ্র্যাঙ্কো কমিউনিস্ট হওয়ার সন্দেহে তাদের নিজ দেশের অনেক মানুষকে হত্যা করে। প্রকৃতপক্ষে হিটলার ও মুসোলিনি সম্পর্কে বলা হয় যে তারা ক্ষমতায় আসার একটি কৌশল হিসাবে কমিউনিজমকে ব্যবহার করে। জনগণকে এই বিশ্বাসে ভীত করে যে তারাই একমাত্র যারা কমিউনিজমের কুফল থেকে তাদের দেশকে রক্ষা করতে পারবে। এভাবেই এই লোকেরা ক্ষমতায় এসে স্বৈরশাসক হয়ে ওঠে। কমিউনিস্ট হওয়া বা কমিউনিস্ট থাকাটা কোনো কালো বা সাদা বিষয় নয়। এটি একটি বর্ণালী বিবেচনা করুন। আপনি আসলে একটি গ্রাফ তৈরি করতে পারেন। এক হাতে কমিউনিজম, পুঁজিবাদ এবং অন্যদিকে একনায়কতন্ত্র এবং স্বাধীনতা ও গণতন্ত্রকে সমর্থন করছে। তাই স্ট্যালিনের মতো কিছু স্বৈরশাসক কমিউনিস্ট হলেও স্বৈরশাসক, কিন্তু হিটলারের মতো কিছু স্বৈরশাসক পুঁজিবাদের পক্ষে কিন্তু এখনও স্বৈরশাসক। এবং এই ধরনের আরও কিছু লোক যারা পুঁজিবাদে বিশ্বাস করে এবং গণতন্ত্রকে সমর্থন করে, তারাও এই ধারার আওতায় আসবে। তাহলে কি সাম্যবাদী সমাজ ব্যবস্থা বা কমিউনিজম কি আসলে খারাপ সমাজ ব্যবস্থা ছিল? না, এটি এককভাবে বলা সম্ভব নয়। সফল কমিউনিজম থেকে পৃথিবীও কিছু ধারণা নিয়েছে এবং আজ তা বাস্তবায়িত হচ্ছে। আপনি দেখুন,
সাম্যবাদ সফল হয়েছে এবং বাস এবং বাকি বিশ্ব আস্থা বাস্তবায়ন করছে। প্রথম ধারণাটি, একটি শ্রেণীহীন সমাজে যেখানে কোনো শ্রেণীভেদ নেই, উচ্চবর্ণ ও নিম্নবর্ণ বা ধনী দরিদ্রের মধ্যে কোনো বৈষম্য নেই। আর সবাই আমরা স্বীকার করি বর্ণবাদ, শ্রেণী শ্রেণী বৈষম্য, যৌনতা এগুলো খারাপ। মানুষের মধ্যে বৈষম্য করা খারাপ কাজ। প্রত্যেক ব্যক্তিকে সমান সুযোগ সুবিধা দেওয়া একটি ভালো বিষয়। যদিও আমি অবশ্যই বলবো যে কিছু কমিউনিস্ট দেশ এই ধারণাটাকে একটি চরম পর্যায়ে নিয়ে গেছে। তারা মানুষের মধ্যে কোনো বৈষম্য নয় এর অর্থ সম্পূর্ণ অনর্থক একটি বিষয়ে পরিণত করেছে। প্রত্যেক ব্যক্তিকে একই ঘর, একই গাড়ি, একই জীবনযাত্রার মান দেওয়া হবে। মানুষের মধ্যে বিশ্বাসেরও পর্যন্ত কোনো পার্থক্য থাকা যাবে না, কারণ নির্দিষ্ট ধর্ম বা আদর্শে বিশ্বাস করা যাবে না। এই একই কারণে কমিউনিস্ট স্বৈরতন্ত্রের অস্তিত্ব এসেছে। প্রকৃতপক্ষে যদি আপনি কমিউনিস্ট দেশগুলোর স্থাপত্যের দিকে তাকান, তাহলে দেখতে পাবেন ভবনগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে যা বেশ বিরক্তিকর, ডিস্টোপিয়ার মতো। কোন সৃজনশীলতা নেই, মানুষকে তাদের বিশ্বাস প্রকাশ করার সুযোগ সুবিধা দেওয়া হয় না। এমনই একটি অবস্থা পরিণত করেছে কমিউনিস্ট কিছু দেশগুলো। আমরা মনে করি দ্বিতীয় ধারণাটি কি ছিল? দ্বিতীয় ধারণাটি ছিল কোনো উত্তরাধিকার নয়। আমরা প্রত্যেককে স্বজনপ্রীতি, রাজতন্ত্রের বিরুদ্ধে আওয়াজ তুলি। এটি কার্ল মার্ক্সের চিন্তার অনুরূপ। কার্ল মার্ক্স বলেছিলেন যে উত্তরাধিকার এই ধরনের কোনো প্রকার কনসেপ্ট থাকা উচিত নয়, এবং যদি আমরা বাস্তবায়নের দিকে তাকাই তাহলে ইউরোপের অনেক গণতান্ত্রিক দেশে একটি উত্তরাধিকার কর বিদ্যমান আছে বলে আমরা দেখতে পাবো। আপনি যদি ধনী হন এবং আপনি সেই সম্পদ আপনার সন্তানদের উপহার হিসেবে দিচ্ছেন, তাহলেও উত্তরাধিকার সূত্রে তারা পেতে যাচ্ছে, তাহলেও তাদেরকে সেই সম্পদের উপর একটি কর দিতে হবে। তৃতীয় ধারণা ছিল শ্রমিকের অধিকার। কার্ল মার্ক্স যে শোষণের কথা বলেছিলেন, আমরা অনেক জায়গায় তা আজ দেখতে পাই। এই কারণে বেশিরভাগ গণতান্ত্রিক দেশে আজ শ্রমিক ইউনিয়ন বা শ্রমিকদের দল দেখতে পাই। উদাহরণস্বরূপ, কৃষকদের বিক্ষোভ চলছে, অনেক কৃষক ইউনিয়ন অংশগ্রহণ করেছে। কিছুদিন আগের ঘটনা ভারতে ঘটেছে। এই খামার ইউনিয়ন কি বা শ্রমিক ইউনিয়ন জিনিসটা কি? সকল শ্রমিক একত্রিত হয়ে একসঙ্গে তাদের আওয়াজ তোলে। যখনই তারা মনে করে যে তাদের শোষিত করা হচ্ছে, তখন এই সমস্ত সমস্ত ইউনিয়ন শ্রমিক বা কৃষকদের কণ্ঠকে প্রশস্ত করে একসাথে দাঁড়ায় তারা। কার্ল মার্ক্স আরও বলেছিলেন যে বেশিরভাগ কারখানার মালিকরা তাদের শ্রমিকদের শোষণ করে। তারা তাদের সর্বোচ্চ ঘন্টা কাজ করিয়ে তার বিনিময়ে সর্বনিম্ন অর্থ প্রদান করে। এটি এড়ানোর জন্য আজ অধিকাংশ দেশে ন্যূনতম মজুরির ধারণা বিদ্যমান। এর চেয়ে কম বেতন কোনো শ্রমিককে দেওয়া যাবে না, এমন নিয়ম নির্ধারিত করা হয়েছে। একইভাবে বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবার যে ধারণা কার্ল মার্ক্সের ম্যানিফেস্টোতে বা ইস্তেহারে ছিল, তা বিশ্বের আজ অনেক দেশে সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। এবার আসি সাম্যবাদীর ব্যর্থতার দিকে। কি কারণ ছিল যে যখনই কোনো সমাজ ব্যবস্থায় কমিউনিজম বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছিল, সেটি ব্যর্থ হতে থাকে? এই কমিউনিস্ট মতাদর্শের মৌলিক সমস্যাগুলো কি সেটি জানা দরকার। আমার মতে সাম্যবাদের সবচেয়ে বড় সমস্যা এর মৌলিক সংজ্ঞায় নিহিত রয়েছে। প্রত্যেক ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী কাজ করবে, কিন্তু তার প্রয়োজনীয় জিনিস সে পাবে। এখন আপনি এটি সম্পর্কে চিন্তা করুন। যদি আমি একজন ফিট এবং সুস্থ মানুষ হই এবং আমি আমার সামর্থ্য অনুযায়ী সত্যিই কঠোর পরিশ্রম করি, তার বিনিময়ে আমি কি পাবো? আমি একই জিনিস পাই যা অন্য সবাই পাচ্ছে। তাহলে আরও বেশি পরিশ্রম করার জন্য আমার উৎসাহটা কি থাকবে? যদি আমি কম কাজ করি, তবে আমি একই পেমেন্ট পাবো। যদি আরও কম কাজ করি, তাও আমি একই পেমেন্ট পাবো। তাহলে আমার কাজের উন্নতি করার কোনো কারণ নেই। আমি আরও দক্ষ ও উদ্ভাবনী হলে আমি কি অতিরিক্ত পাবো? কিছুই পাবো না। আমি সবসময় যা আছি তাই যদি থেকে যাই, আমি আগে যা পেতাম এখনই তাই পেয়ে যাব। এখন চিন্তা করুন, সমাজের বসবাসকারী প্রতিটি মানুষ যদি এভাবে চিন্তা করতে থাকে, সমাজে কোনো প্রতিযোগিতা যদি না থাকে, প্রযুক্তি বা অন্য কোনো ক্ষেত্রে কোনো উন্নয়ন হবে না। সাম্যবাদের ব্যর্থতার পিছনে এর ছিল সবচেয়ে বড় দার্শনিক কারণ। ব্যবহারিক কারণ হলো এই যে আপনি একটি শ্রেণীহীন সমাজকে বাস্তবে পরিণত করার চেষ্টা করতে চাইলে, যেখানে প্রত্যেকেই সব কিছুর মালিক, সেই সমাজে একটি বিরাট শক্তি শূন্যতার সৃষ্টি হবে। উপরের জায়গাটি খালি এবং নেতৃত্ব দেওয়ার কেউ থাকবে না। এই ক্ষমতা শূন্যতার কারণে সর্বদা এক নায়কের একটি স্থান তৈরি হবে। একজন ব্যক্তি যিনি সরাসরি কাজের পথ বলবেন এবং সে তখন এক নায়ক হয়ে যাবে। একনায়কতন্ত্রের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠিত হবে, মানুষের স্বাধীনতার হরণ করা হবে,
গণতন্ত্র থাকবে না। আর যদি কেউ কেউ দলের বিরুদ্ধে কথা বলে তাহলে তাদের গ্রেপ্তার বা তাদের হত্যা করা হবে। তার উপর এই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে, তখন সরকার সমস্ত কারখানা, জমি, সমস্ত বিতরণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করবে। যে জিনিসগুলো মানুষের মধ্যে বিতরণ করা হবে তা হবে সরকারের নিয়ন্ত্রণে। যখন একজন ব্যক্তি বা দল সবকিছু নিয়ন্ত্রণ করবে তখন কি হবে? দুর্নীতি। ক্ষমতায় থাকা লোকরা দুর্নীতিগ্রস্ত হতে থাকবে, কারণ তাদের নিয়ন্ত্রণ আছে যে তারা জনসাধারণের বিষয়ে সব কিছু সিদ্ধান্ত নিতে পারে। মানুষ কোন ধরনের বাড়িতে বসবাস করবে, তারা কত জমি পাবে, তারা কতগুলো কারখানা পাবে। বাস্তবে যখনই কার্যত কমিউনিজম বাস্তবায়নের প্রচেষ্টা হয়েছে, তখনই এটি কমিউনিজম হওয়া বন্ধ করে দেয়। কিছু দল আসে যা নির্দেশ করে যে জিনিসগুলো কিভাবে কাজ করবে, যা মূল সংজ্ঞা থেকে সম্পূর্ণ ভিন্ন এক ধরনের কনসেপ্ট। সাম্যবাদের মূল সংজ্ঞা কি? মূল সংজ্ঞা হলো প্রত্যেক ব্যক্তি সবকিছুর মালিক। কিন্তু যদি একটি দল, একটি সরকার সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তাহলে তা কমিউনিজম থেকে বিরত থাকে। এটাকে তখন বলা হয় সমাজতন্ত্র। সমাজতন্ত্র কি? আমি এই সিরিজের পরবর্তী পর্বগুলোতে এটি বিশদভাবে ব্যাখ্যা করব। আমরা আপাতত কমিউনিজম নিয়ে আলোচনা করব। কমিউনিজমের একটি সফল ব্যবহারিক উদাহরণ কি বিদ্যমান, যেখানে প্রকৃত অর্থে সাম্যবাদ বাস্তবায়িত হয়েছে, যেখানে এটি স্বৈরতন্ত্রের মধ্যে পরিণত হয়নি? এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, কিন্তু শুধুমাত্র ছোট সম্প্রদায়ের মধ্যে। যখনই একটি দেশ বড় স্কেলে পরিণত হয়েছে, সেখানে কমিউনিজম সর্বদা ব্যর্থ হতে দেখা গেছে। কমিউনিজম কিছু জায়গায় ছোট সম্প্রদায়ের মধ্যে সমৃদ্ধ হয়েছে। প্রথমে আমি বলেছিলাম যে কমিউনিজমের সবচেয়ে বড় উদাহরণ প্রথম দিকের মানুষ, যারা সংঘবদ্ধভাবে বদ্ধ সাম্প্রদায়িক হিসাবে বসবাস করত। অর্থের কোনো ধারণা তখন ছিল না, তারা একসাথে সব বিষয়ে কাজ করত। যাদের মালিকাধীন, ব্যক্তিগত মালিকাধীন এ ধরনের কোনো কনসেপ্ট সে সমাজে ছিল না। আজকের আধুনিক বিশ্বেও এটির কয়েকটি উদাহরণ রয়েছে যেখানে এটি ছোট সম্প্রদায়গুলোতে কাজ করছে। উদাহরণস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রে OSHO এর আশ্রমে, যার উপর একটি নেটফ্লিক্স ডকুমেন্টারিও তৈরি করা হয়েছে, সেখানে আপনারা দেখতে পারেন। মানুষ একসাথে একটি ছোট কমিউনিটিতে বসবাস করে, সবাই একে অপরের সাথে কাজ করতে। অর্থের কোনো ধারণা সেখানে নেই। এর নাম হচ্ছে রজনীশপুর। আপনি একে সাম্যবাদের সফল বাস্তবায়ন বলতে পারেন, কিন্তু এটাকে সফল বলা ঠিক নয়। কারণ আপনি যদি শেষ পর্যন্ত এর সাথে কী ঘটেছিল তা দেখেন, তবে আপনি জানতে পারবেন এটি একটি বড় ব্যর্থতায় পরিণত হয়েছে। সমাজ ব্যবস্থার বিভিন্ন মতাদর্শের মধ্যে আজ আমরা কমিউনিজম বা সাম্যবাদী সমাজ ব্যবস্থা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। পরবর্তী পর্বগুলোতে হয়তো সমাজতন্ত্র বা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের পডকাস্টটি শোনার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।